নোশন টেলিভিশন, সংযোগে সীমাহীন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নোশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ কেয়ারে। আজকের অতিথি ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জোহা রাজ। রাজ ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজ ভাইয়ের সম্পর্কে একটু আমরা বলতে চাই, উনি মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, সংক্ষেপে BFDS। মাত্র 6 বছর চলার পথে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা 6 বছরে যতগুলি কাজ আমাদের বাংলাদেশের ডেন্টিস্ট্রির জন্য করেছি, এত কাজ বোধ করি অন্য কোনো সংগঠনে অল্প সময় করতে পারিনি। আমাদের মধ্যে রয়েছে 3টি আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন করেছি আমরা আমাদের বাংলাদেশেই, যেটি আসলে একটা মাইল ফলক হিসেবে আমরা দেখি। এর পাশাপাশি সারা মাসেই আমরা কোনো না কোনো কাজ নিয়ে সাধারণ জনগণকে যেমন করে মুখের স্বাস্থ্য সেবা কীভাবে রক্ষা করতে হয় সেই ব্যাপারে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি দেশের ডেন্টিস্টদেরকে আধুনিক যে উদ্ভাবিত উন্নত বিশ্বে যে ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলিকে বাংলাদেশের ডেন্টিস্ট পরিচয় করিয়ে দেওয়ার জন্যে যেটি দরকার সেই কাজটি আমরা নিয়মিতই করে যাচ্ছি। এখন কিন্তু ডেন্টালে আর আগের মতো সেই বিষয়টি নেই যে একজন ডাক্তার সব কাজ করে, যেমন দাঁত ফেলা, ফিলিং করা, রুট ক্যানাল করা, যে টার্মগুলি আমরা জানি। আগে যেমন একটা সবগুলি করতো, ইদানিং কিন্তু এই ভাগটি আলাদাভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, দাঁতের চিকিৎসাও অনেক সেক্টর আলাদা রয়েছে। যেমন আমরা হার্টের বিষয়ে জানি কার্ডিও সার্জারি, কার্ডিও মেডিসিন, এরকম আমাদের কিন্তু এখন দাঁতের বিষয়েও অনেকগুলি পার্ট রয়েছে। স্পষ্ট করে বলতে গেলে সারা বিশ্বে ভাগ করেছে এটাকে 5টি ভাগে। একটি দাঁতকে রক্ষা করার বিষয়, আক্রান্ত দাঁতকে যারা শুধু রক্ষাই করছে, ফিলিং হতে পারে, রুট ক্যানাল হতে পারে। আরেকটি হচ্ছে এলোমেলো দাঁত ঠিক করার একটি বিষয়, সেটা আমরা অর্থোডন্টিক ডিপার্টমেন্ট বলি। সেটা যাদের উঁচা নিচা দাঁত বা ফাঁকা দাঁত, কারো দাঁত উঠে আছে, এগুলি সুন্দর করে, এটা একটা ডিপার্টমেন্ট। আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে পেরিওডন্টোলজি, মানে দাঁত যেখানে বসা থাকে, মানে এই চোয়ালের হাড় এবং মাড়ি, সেখানে যদি সংক্রমণ হয় বা যেখানে কোনো অ্যাবনর্মালিটিস হয় সেটা যারা ঠিক করে ওদেরকে পেরিওডন্টাল ডিপার্টমেন্ট এটা। এরপরে আসছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্ট। এর আওতায় কিন্তু এই দাঁত তোলা থেকে শুরু করে মুখের যে কোনো সার্জারি, সিস্ট, টিউমার, ইভেন মুখের ওরাল ক্যান্সার, এটা এই আওতার মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে প্রস্থেটিক বিভাগ, এর 5 নম্বর, সেটা হচ্ছে প্রস্থেটিক বিভাগ। এটা হচ্ছে প্রস্থোডন্টিক এই কারণে বলা হচ্ছে যেখানে দাঁত ফেলে দিলে বা দাঁত হারিয়ে ফেললে সেটাকে রিপ্লেস করার যে দায়িত্বটি যারা নেয় সেটি হচ্ছে প্রস্থোডন্টিস্ট। তারা বিভিন্ন উপায়ে হারানো দাঁতকে আবার রিপ্লেস করে। তো এতগুলি ডিপার্টমেন্টের ভিতরে যেটা আমরা এন্ডোডন্টিক ডিপার্টমেন্ট বলি। যাই হোক, আমরা একটু দাঁতের আলোচনায় ফিরবো, তার আগে একটু জানতে চাই যে ছোটবেলায় রাজভাই আপনার বেড়ে ওঠা কোথায়? আমার মাগুরা জেলাতে। মাগুরাতে। পড়াশোনা আমি ক্লাস 5 পর্যন্ত ঢাকাতে, 5 থেকে ম্যাট্রিক আর মাগুরাতে, এরপর থেকে আবার ঢাকাতে। মানে আমাদের পুরো মাগুরাতে হয়তো অনেকেই বিষয়টি জানে যে আমাদের আসলে এই যৌথ পরিবারটি এখনও পর্যন্ত যারা মাগুরা সিনিয়র লোকরা আছেন, তারা মাগুরা যারা এই প্রোগ্রাম দেখছে তারা হয়তো বিষয়টা অবশ্যই জানেন যে আমরা আসলে কতটা বন্ডিং একটি ফ্যামিলি ছিলাম। আমাদের বন্ধুবান্ধব মানেই কিন্তু আমাদের কাজিনরা, আমাদের চাচা ফুফু, এরাই আমাদের সার্কেল ছিল। মিস করেন কতটুকু? অনেক মিস করি, অনেক বেশি মিস করি এখন। দর্শক, আপনারা দেখছেন হেলথ কেয়ার প্রোগ্রাম, যেটা নোশন টিভিতে প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন হয়ে থাকে, এবং এই অনুষ্ঠানটি নিবেদন করেছে পেয়ারলেস কলেজ কানাডা এবং সেলেস্টিয়া একাডেমি দুবাই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর আশরাফুজ্জোহা রাজ, মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আমরা আলোচনা করছিলাম আসলে দাঁত এবং দাঁতের যত্ন বা মুখের যত্ন, এই বিষয়টি নিয়ে আমরা বেশি কিন্তু অতটা টেক কেয়ার করি না, কিন্তু কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কয়জনে বোঝে। রাজ ভাই, একটু জানতে চাই আসলে এই যে দাঁত এবং দাঁতের যত্ন, বা আমরা একদম প্রথম থেকে যদি শুরু করি, একদম ছেলেবেলা থেকে যখন দুধ দাঁত যেটাকে বলি, আমরা কিন্তু সেই দাঁতটার কোনো যত্ন করি না, এবং দেখা যায় যে পোকে খেয়ে গেছে, দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতে ব্যথা, বাচ্চারা খেতে পারছে না। আপনি কি বলবেন যে কেন এটা হচ্ছে, বা কেন আমরা যত্ন করতে পারছি না? আমরা কি বুঝতে পারছি না নাকি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ঠিক বলেছেন যে আসলে আমাদের দেশের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় যে শিশুদের দাঁতের ব্যাপারে খুব বেশি যত্নশীল হতে দেখা যায় না। তার কারণ হচ্ছে মনে করে যেটার সময় অল্প থাকে, 6 বছর পর থেকে এটা পড়া শুরু করে, এবং দেখা যায় 7 বছর 9 বছরের মধ্যে সব পড়ে যায়। তাহলে এটা যত্ন করার কী দরকার আছে? বাট প্রত্যেকটি অভিভাবককে জানতে হবে যে দুধ দাঁতের স্থায়িত্ব কম হলেও
এর ইম্পর্টেন্স বা এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। সেটি কেমন? যদি দুধ দাঁত তার নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, তাহলে বিশেষ গবেষণা বলছে সেসব শিশুদের এই লেখাপড়া মনোযোগিতা কমে যেতে পারে, অপুষ্টিতে ভুগতে পারে, স্পষ্ট উচ্চারণে বাধাগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, তাদের যে স্থায়ী দাঁত উঠবে, মানে ওটাতে পড়ে যাচ্ছে, স্থায়ী দাঁত যেটি উঠবে সেটি আঁকা বাঁকা হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই দুধ দাঁতের বা অস্থায়ী দাঁত যেটা যত্ন না নেওয়া। আমাদের মধ্যে অনেকেই দেখবেন দাঁত ফাঁকা, উঁচা নিচা, এর কারণ প্রধান কারণে কিন্তু বলা হয় এই দুধ দাঁতকে যদি ঠিকমতো যত্ন না করা হয় তাহলে স্থায়ী দাঁতটি এরকম আঁকা বাঁকা হয়ে উঠে আসতে পারে। তাহলে আমরা একবারে বলতে পারি যে যদি আপনার সুন্দর হাসি দেখতে চান এবং সুন্দর দাঁত দেখতে চান, তাহলে একদম ছোটবেলা থেকে আপনার যে বেবিটি আজ জন্মগ্রহণ করেছে, যখনই তার দাঁত উঠবে সেদিন থেকে দাঁতের পরিচর্যা করুন। হ্যাঁ, বিষয়টা আসলে এরকমই। আর আরেকটু ভালোভাবে বলতে চাই, এই যে দাঁত গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু হয় গর্ভকালীন সময় বা গর্ভ অবস্থা যখন শিশু পেটে থাকে সেই 6 মাস সময় থেকে শুরু হয় দাঁত গঠন প্রক্রিয়া। এই জন্য এই জন্যই কিন্তু আমরা গর্ভবতী মেয়েদেরকে বলি এক্সট্রা ক্যালসিয়াম খেতে। আমরা অনেক সময় ক্যালসিয়াম পাই না বলে দেখা যায় অনেক ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু যে কোনো গাইনোকোলজিস্ট তাদের এই সময় কিন্তু আলাদাভাবে দিচ্ছে। দেওয়ার কারণ হচ্ছে এই ক্যালসিয়ামের ফলে বাচ্চা যে দাঁতের গঠন তৈরি হচ্ছে পেটের মধ্যে থেকেই, বা শরীরে হাড় তৈরি হচ্ছে, এটা তো শক্তভাবে তৈরি হয়। তো ওইখান থেকে কিন্তু দাঁতের যত বেশি মানে গর্ভকালীন সময় মাথায় রাখতে হবে, যদি মা যদি অপুষ্টিতে ভুগে ক্যালসিয়াম না পায়, সেই বাচ্চা পরবর্তীতে কখনোই ভালো দাঁত নিয়ে আসলে জন্মগ্রহণ করার কথা না। তার যে দাঁতটার ভিতরে রয়ে গেছে ওঠেনি, উঠবে তখন দাঁত দুর্বল হয়ে যাবে। যেহেতু গর্ভকালীন কথায় আসলে আমরা একটু জানতে চাই, গর্ভকালীন মায়েদের ক্ষেত্রে দাঁতের চিকিৎসা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, গর্ভকালীন সময়টি অতি সংবেদনশীল। কেন? কারণ হচ্ছে এই যে টোটাল সময়টি, গর্ভকালীন সময়টি আমরা 3টে ভাগে ভাগ করি। প্রথম 3 মাস, মাঝের 3 মাস, শেষ 3 মাস। এই প্রথম এবং শেষ 3 মাস হচ্ছে অতি সংবেদনশীল সময়। এই সময় যদি দাঁতের কোনো রোগ হয়, যেমন দাঁতে ব্যথা বলি, মাড়ি দিয়ে রক্ত পড়া বলি, বা যে কোনো সমস্যা হলেই কিন্তু সব চিকিৎসা আমরা দিতে পারি না ইচ্ছা করলেও। কারণ ওই সময়ে বাচ্চার অতি গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলি প্রথম 3 মাসে তৈরি হওয়া শুরু হয়, লাস্ট 3 মাসে ম্যাচিউর হওয়া শুরু করে। এই সময় যদি আমরা কোনো জটিল চিকিৎসা করতে চাই বা কোনো ওষুধ দেই, তার পার্শ্ব প্রতিক্রিয়া বা তার খারাপ ইফেক্ট কিন্তু ওই গর্ভের শিশুর উপরে পড়ে এবং দেখা যায় কোনো সময় অপূরণীয় ক্ষতির কারণ হয়ে যেতে পারে এই ডেন্টাল চিকিৎসা থেকে। সুতরাং এই সময় সব চিকিৎসা করা যায় না। সেফ পিরিয়ড হচ্ছে মাঝখানের 3 মাস। এই সময়টাতে আসলে অনেক কাজই করা যায়। যার ফলে যারা এই সময়ে গর্ভকালীন মধ্যে রয়েছেন, দাঁতের সমস্যা তৈরি হয়ে আছে, অনেক সময় দেখে ডাক্তারের কাছে যেও কিন্তু তারা এটা বলে না যে তার সে যে গর্ভ ধারণ আছে, এটা অনেকে বলে না, লজ্জা পাই বা কোনো কারণে হয়তো বলতে চায় না। না বলে এখান থেকে কিন্তু ডাক্তার যদি কোনো চিকিৎসা করে ফেলে, তাহলে কিন্তু ওই গর্ভবতী মেয়ে এবং তার গর্ভের শিশু দুজনেরই কিন্তু অপূরণীয় ক্ষতি হতে পারে। এটা মাথায় রাখতে হবে। ডাক্তারই বুঝবে কোন সময়ে বা কোন বয়সে কোন ধরনের চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ বা স্বাভাবিক করে তোলা যায়। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। হেলথ কেয়ার অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত দাস কথা। আমাদের সঙ্গে আছেন ডক্টর আসাফুজ্জোহা রাজ ভাই। আমরা আলোচনা ছিলাম সেটি হচ্ছে বাচ্চাদের দাঁতের যত্ন। এই যে দুধ দাঁতের কথা বললেন, যে মূলত দাঁত সুন্দর হওয়ার পিছনের যে কাহিনীটা আমরা শুনলাম, যে একদম গর্ভাবস্থা থেকে যত্ন নিতে হবে, তাহলে হয়তো সুন্দর দাঁত আমরা আশা করতে পারি। এবং সেই জায়গা থেকে যখন দুধ দাঁতটা পড়ে যায়, এবং অনেক সময় মানে আমি মনে করি যে 100 জন বেবিরই কোনো না কোনো দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ভিতরে ভেঙে যাচ্ছে, তাদের করণীয় কি? হ্যাঁ, প্রায় সব শিশুটি আপনি যেমনটি বলছিলেন, দেখেন আপনারা, আমরাও দেখি যে সব শিশুটি কোনো না কোনোভাবে দাঁতের কষ্টে ভুগছে। তার প্রধান কারণ হচ্ছে বাচ্চারা স্বভাবজনিত কারণেই মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। বিশেষ করে বর্তমান সময়ে এই যে আলুর চিপস, এটা কিন্তু ঝাল ঝাল লাগে, মিষ্টি মনে হয় না, বাট এটাও কিন্তু কার্বোহাইড্রেট তৈরি। বাট এই আলুর চিপস থেকেও কিন্তু ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত হতে পারে। বিশেষ করে ফলের বিভিন্ন জুস, ফল তো না, আর্টিফিশিয়াল জুস যেগুলি পাওয়া যায় মার্কেটে, আমরা সফট ড্রিঙ্কস যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে, এগুলি আইসক্রিম, সবগুলি কিন্তু ডেন্টাল ক্যারিজ বা দাঁতের রোগ তৈরি করার প্রধান কারণ। চকলেট ছোটো কারণ, হ্যাঁ প্রধান কারণ, যে কোনো মিষ্টি জাতীয় খাবারই প্রধান কারণ। তা বাচ্চাদেরগুলো খাবেই। এই খাওয়ার পরবর্তীতে আমরা যে যত্নের নিয়মটি না জানি, তাহলে এখান থেকে ডেন্টাল ক্যারিজ, দাঁতের ব্যথা, দাঁতের গোড়া ফুলে যাওয়া, আপনি যেমন বলছেন কালো হয়ে ভেঙে যাওয়া, সব কিছু এখান থেকে হতে পারে। যেটা যে না হয়
খুব সিম্পল বিষয়, সেটা হচ্ছে বাচ্চারা যদি এটা খেতেও চায়, খাওয়ার পরপরই অ্যাটলিস্ট ভালো করে কুলি করিয়ে দিতে হবে, যাতে করে মিষ্টি জাতীয় কোনো খাদ্য কণা দাঁতের কোনো জায়গায় লেগে না থাকে। বাচ্চা ব্রাশ করতে না পারে কুলি করুক, ব্রাশ করলে তো খুবই ভালো। অনেক সময় বাচ্চারা ব্রাশ করতে গেলে পেস্ট খেয়ে ফেলার একটা প্রবণতা থাকতে পারে। যদি বাচ্চাটি ঠিকমতো কুলি করতে না পারে বা পেস্ট ফেলতে না পারে, পেস্ট দরকার নাই, শুধু নর্মাল নরম টুথব্রাশ একটু পানিতে ভিজিয়ে যদি দাঁতগুলি পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে কিন্তু দাঁতের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকতে পারে। আমাদের যদি একটু বলেন যে 6 থেকে আমরা জানি যে 12 বছরের ভিতরে সাধারণত সব দাঁত ফিল আপ হয়ে যায়, সেই সময়টায় দাঁতের যত্নে করণীয় যদি পয়েন্ট আকারে 2-4টা পয়েন্ট, যেটা কমন পয়েন্ট আমাদের দর্শকদের বলে দেন। প্রথম বিষয়টি হচ্ছে দাঁতের যত্নের বিষয়টি। সেটি হচ্ছে বাচ্চারা কিন্তু দুধ খায়, অনেকে কিন্তু লম্বা টাইম ধরে ফিডার খাওয়ার অভ্যাস থাকে। যারা ফিডারের অভ্যাস ছাড়তে পারছে না, তাদেরকে অবশ্যই 2টা ফিডার রাখতে হবে, একটিতে পানি আর একটিতে দুধ। পানিটা দাঁতের কিছুটা দাঁতকে পরিষ্কার করে ফেলে পানিটি, যাতে দুধটা তাদের গায়ে লেগে না থাকে, একটি বিষয়। সেকেন্ড বিষয়টি হচ্ছে যেসব বাচ্চারা ঘুমের মধ্যে দুধ খায়, চেষ্টা করতে পারি জাগিয়ে দুধ খাওয়াতে, কারণ ঘুমের মধ্যে দুধ খেলে কিন্তু চোয়াল জিভ খুব বেশি নড়ে না, ফলে এই যে দুধের কণাগুলি দাঁতের পৃষ্ঠে লেগে থাকতে খুব সহজেই লেগে থাকতে পারে। এই বাচ্চা জাগিয়ে যদি খাই, তখন বাচ্চা একটু নড়াচড়া করে, তখন দেখা যায় চোয়ালের ঘষা এবং জিভার মুভমেন্টে এই যে খাবার লেগে থেকে অনেকটি পরিষ্কার হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এরপর দাঁত ওঠার আগে যে সময়টি আছে, মানে 6 মাস, জন্মের পর থেকে 6 মাসের আগে দাঁত উঠে না, এই সময়টিতে বাচ্চা দুধ খাওয়ার পর, বিশেষ করে রাত্রে যখন বাচ্চা ঘুমাতে যায়, ওই সময়ে একটি পরিষ্কার সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে বাচ্চার যে মাড়িটি আছে এবং জিভটি পরিষ্কার করে দিতে হবে প্রত্যেক রাত্রে। আর দাঁত ওঠার পরপরই ব্রাশ দরকার নেই, দাঁত ওঠার পরপরই একই নিয়মেই পরিষ্কার সুতি কাপড়কে পেঁচিয়ে পানিতে ভিজিয়ে যাকে পরিষ্কার করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা একটু ব্রাশে কমফোর্টেবল হয়, সাধারণত বাচ্চা মোটামুটি 7-8 মাসের মধ্যে ব্রাশ দেওয়া যায়, বেবি টুথব্রাশ পাওয়া যায়। না পেলে যে কোনো বাজারে যে থেকে নরম টুথব্রাশ, নরম, আবার বলছি নরম টুথব্রাশ লেখাই থাকে, সফট টুথব্রাশ, ব্রাশের গায়ে লেখা থাকে, ওইটাকে জোগাড় করে আমরা ওইটিকে পেস্ট না নিয়েই পানিতে ভিজিয়ে বাচ্চার মুখগুলি পরিষ্কার করে দেবো। এটা হচ্ছে মেন বিষয়টি। আর মিষ্টি জাতীয় খাবার যত কম দেওয়া যায়, যদি এটা অনেকটাই প্রায় অসম্ভব বাচ্চাদেরকে মিষ্টি না খাইয়ে রাখা, তো দিলে তারপরে অবশ্যই কুলি করিয়ে ফেলতে হবে। এর চেয়ে ভালো জিনিস আমরা সবসময় বলি, সেটা ব্যথা না হলেও বাচ্চারা ডাক্তার কাছে আসতে চায় না, বাট ছোটোবেলা থেকে যদি আর অভ্যাস করি ডাক্তারের কাছে নিয়ে আসুন, অ্যাটলিস্ট বছরে একবার যে যদি বাচ্চার মুখটি পরীক্ষা করে আনা যায়, তাহলে শুরুতেই কোনো সমস্যা সেটা ডাক্তার বুঝতে পারবে, যেখানে কোনো ক্যারিজ হচ্ছে কিনা, অন্য সমস্যা হচ্ছে কিনা। শুরুতে ধরা পড়ে, বাচ্চা এমনিতে কাজ করতে দেবে না, কান্নাকাটি করে, শুরুতে ধরা পড়লে সেই চিকিৎসাটা অনেক ক্ষেত্রে সহজভাবেই নেওয়া যায়, যাতে করে অ্যাটলিস্ট এই আপনি যেমন বলছিলেন 6 থেকে 12 বছর, এই পর্যন্ত দাঁতটাকে সুস্থ রাখা যায়। শুধু দাঁত নয়, মুখের যত্ন সম্পর্কে একটু জানতে চাই রাজভাইয়ের কাছে। রাজভাই, যে এই যে যত্নটার কথা বললেন, সেটি তো আমরা দাঁত কেন্দ্রিক কথা বললাম যে বাচ্চাদের দাঁতের যত্ন, কিন্তু দাঁতের সঙ্গে তো মুখটা অনেক বেশি জড়িত। মুখের ভিতরে যেটা আমরা যদি মুখ বলতে অনেকে মনে করে মুখ ফেসটাকে, আসলে তা নয়। আমাদের মুখের ভিতরের যে যত্নটা, এইটা কিভাবে করব? যেমন মুখের ভিতরে বলছিলেন ডেন্টাল, এটা কিন্তু ডেন্টাল ক্লিনিক, ডেন্টাল হাসপাতাল লেখা থাকে। ডেন্টাল শব্দের বানাটা কি? অনেকে তার মনে করি শুধু দাঁত, বিষয়টি তেমন নয়। দাঁতের ইংলিশ কিন্তু টুথ বা টিথ। ডেন্টাল মানে কিন্তু দাঁত সম্পর্কীয়। এখানে দাঁত ছাড়াও, মানে বাচ্চাদের 20টি দাঁত, বড়দের 32টি দাঁত ছাড়াও মুখের মধ্যে জিভ আছে, ঠোঁট আছে, তালু আছে, মাড়ি আছে, আমরা যে হা করি জয়েন্ট আছে, মুখের লালা আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সব কিছুই কিন্তু এই ডেন্টাল শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। 90% মানুষ আমরা ডেন্টাল বলতেই বুঝি ডেন্টাল চিকিৎসা মানে দাঁতের চিকিৎসা। এর সঙ্গে যে আরও অনেক চিকিৎসা জড়িত, সেটা আসলে আমরা অনেকেই জানি না। আমরা জানছি দাঁতের চিকিৎসা পুষে রাখলে, মানে যে সমস্যাগুলো হয়, রোগগুলো পুষে রাখলে কি কি ক্ষতি হতে পারে? দেখেন, অনেকেই কিন্তু আমাদের মধ্যে আছে দাঁতে গর্ত হয়ে আছে, ব্যথা করে না, তারা দেখে যে ঠিক আছে ব্যথা তো করছে না, একটু ওয়েট করি, কারণ ডেন্টাল ক্লিনিকে গেলেই তো নানা সমস্যা হতে পারে, অনেক টাকা গুনতে হতে পারে, অথবা দাঁত এমন ব্যথা দিয়ে দেবে সহ্য করতে পারবো না, অথবা দাঁত ভালো করতে গেলাম খারাপ হয়ে যেতে পারে। অনেক সংশয়ে মানুষ কিন্তু ডেন্টাল ক্লিনিকে যায় না, ওয়েট করে ব্যথা কবে হয় তার জন্যে। এই রোগ পুষে রাখলে রোগ ওখানে থাকবে না, এই রোগ ছড়িয়ে শরীরের যে কোনো অংশে গুরুত্বপূর্ণ ক্ষতি করতে পারে। তার মধ্যে হার্ট, লিভার, কিডনি, মস্তিষ্ক, এই 4টা একদম প্রমাণিত যে দাঁতের রোগ পুষে রাখলে এই 4টা অর্গানে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। আপনারা যারা ডক্টর আছেন, তারা কি কোনো প্রকার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন কিনা, যাতে অ্যান্টিবায়োটিক যত্রতত্র বিক্রি না হয়, বা যে কেউ এসেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনতে না পারে, এরকমের কোনো জায়গা? যেহেতু প্রসঙ্গের বাইরে আসছে, একটু জানতে চাই। খুব ভালো প্রশ্ন এটি একটি, আর মানে সব দর্শকরা একটু ভালো মতো জানা দরকার এখন, সেটা মানে বর্তমান সময়ে জানাটা খুবই জরুরি।
সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকে আমরা মানেটা কি, এটা হচ্ছে জীবাণুনাশক একটি ওষুধ, মানে মেনলি অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়া গোত্রীয় জীবাণুর উপর। তো যে সমস্ত দাঁতের ক্ষেত্রে ব্যাকটেরিয়া নেই, আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে ব্যাকটেরিয়া এখানে এই আগে থেকে ছিল না, তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়াই কিন্তু কাজ করা হয়। এবং শুনে আপনি আনন্দিত হবেন যে ডেন্টালে কিন্তু অনেক চিকিৎসাই এখন অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা দিয়ে থাকি। বাট যেই ইনফেকশনগুলি ক্রনিক হয়ে যায়, মানে লম্বা টাইম রোগ পুষে রাখছে, ওইখানে ব্যাকটেরিয়া রয়ে গেছে, আমরা অ্যান্টিবায়োটিক না দেই ওই ব্যাকটেরিয়া রক্তে মিশে শরীরের অন্য অন্য অঙ্গকে ক্ষতি করতে পারে। সুতরাং এটাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দেই। কারণ কোনো এক সময় ছিল এই আমাদের যন্ত্রপাতি যেগুলি ব্যবহার করি এগুলিকে জীবাণুমুক্ত করার যদি বিষয়ে আসতো, সেটি আমরা চাইলেও সে ধরনের মেশিন অ্যাভেলেবল পেতাম না। বাট বর্তমান সময়ে প্রান্তিক জনগোষ্ঠীও কিন্তু এখন এই প্রপার জীবাণুমুক্তকরণ পদ্ধতিটা পাচ্ছে যন্ত্রপাতির ক্ষেত্রে। আজকে যে মেশিন দরকার সেটি আমরা অ্যাভেলেবল করেছি এখন বাংলাদেশে, যার ফলে যে কোনো ডাক্তারই কিন্তু এখন এই যন্ত্রপাতিকে বিশেষ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে। ফলে ক্লিনিক থেকে রুগীর মুখে কোনো ব্যাকটেরিয়া যাওয়ার কোনো সুযোগ এখন আর নেই। বাট সেই রুগীর যদি আগে থেকেই ক্রনিক কারণে তার ব্যাকটেরিয়া মুখে রয়ে যায়, শুধু তাদের ক্ষেত্রেই আসলে অ্যান্টিবায়োটিক দরকার হয়, এছাড়া অনেক ক্ষেত্রে এখন অ্যান্টিবায়োটিক লাগে না। একটু জানতে চাই সেটা প্রসঙ্গত যে আমরা হাটে বাজারে গঞ্জে বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই যে এখানে দাঁত তোলা হয়, দাঁতের চিকিৎসা করা হয়, হ্যাঁ, এবং এখনও মাইকিং করে ছোট মাইক নিয়ে বিভিন্ন জায়গায় নিজের নামের আগে ডাক্তার অমুক লিখে দিচ্ছে। আপনারা যারা সত্যিকারে এইটা নিয়ে সেবামূলক পেশা আপনারা কাজ করছেন, যেটা আমরা আলোচনার ভিতরে ছিলাম যে দাঁতের যত্ন কিভাবে নিতে হয়, তারা তো এটা বলতেও পারছে না, কিন্তু গেলে একটা সাঁড়াশি দিয়ে দাঁতটা তুলে দিচ্ছে। আপনি কি বলেন যে কতটুকু সেফ বা কতটুকু আসলে নিরাপদ? দাঁতের চিকিৎসাটি আসলে কিন্তু অতি সংবেদনশীল, এই জন্যই বলা হয়, আমি আগেই বলছিলাম দাঁতের বিষয়টি হচ্ছে মুখের মধ্যকার বিষয় শুধু নয়, এর সাথে শরীরের প্রতিটি অঙ্গেরই সম্পর্ক রয়েছে। আর মুখ হচ্ছে দেহের সবচেয়ে বড় প্রবেশ পথ। একজন ডেন্টিস্ট বা একজন বৈধ ডাক্তার হতে গেলে কিন্তু তাকে 5 বছর লেখাপড়া করতে হয় এবং 1 বছর প্রশিক্ষণ নিতে হয় হাতে কলমে। এই 5 বছর তাকে কী পড়ায়? দাঁত তো মাত্র 32টা, বাচ্চাদের 20টা, এত কী লেখাপড়া আছে? একজন ডাক্তারকে সার্টিফিকেট দিতে হলে বা রুগীর মুখে হাত দিতে হলে আমাদের যেই রেগুলেটরি সংস্থা বা আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটিকে বলা হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সংক্ষেপে BMDC। তাদের অনুমতি ছাড়া আমরা বাংলাদেশে কেউ কোনো প্র্যাকটিস করতে পারবো না। এই অনুমতি তখনই পাওয়া যায় যখন আমাদের 5 বছর কোর্স শেষ করে 1 বছর ইন্টার্ন শেষ করে তাদেরকে আমরা সার্টিফিকেট জমা দিলে তারা তার এগেনস্টে আমাদেরকে রুগীর মুখে কাজ করার বৈধতা দেয়। কোনো ইয়ে আছে কিনা, কোনো নাম্বার বা কোনো রেজিস্ট্রেশন নাম্বার? সেটাই বলতে চাচ্ছি, প্রত্যেকটা ডাক্তারেরই আলাদা নাম্বার আছে এবং যে কোনো রুগী চাইলেই এখন সে নাম্বারটি নিয়ে খুব সহজে, এখন তো ইন্টারনেট অনেকের হাতে হাতে গ্রাম পর্যায়ে চলে গেছে, ইচ্ছা করলে এই BMDCর ওয়েবসাইট রয়েছে, ইভেন এখন ফেসবুক পেজ রয়েছে, সেখানে এই নাম্বারটি দিয়ে ক্লিক করলেই ডাক্তারের ছবি সহ কি ডিগ্রি আছে সব চলে আসে এখন। কিন্তু মানুষ এখনও পর্যন্ত গ্রাম পর্যায়ে প্রান্তিক, এবং আমরা দেখছি ঢাকার আশেপাশেও এই আপনি যেন বলছেন অনেক ভুয়া চিকিৎসক কিন্তু রয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে আইনের চোখকে ফাঁকি দিয়ে এখনও পর্যন্ত একটি দৈরাত্য করে যাচ্ছে। জাস্ট এটাই বলবো, একটা অপচিকিৎসা, অবৈধ একটি চিকিৎসা। এর বিরুদ্ধে আমাদের জনগণকে অবশ্যই সচেতন হতে হবে, কারণ এই মুখের রোগ থেকে কিন্তু এই ওরাল ক্যান্সার, যেটা এখন খুব ভয়াবহ আকার বাংলাদেশে, এই ওরাল ক্যান্সার হওয়ার কারণও কিন্তু এই হাতুড়ি চিকিৎসকের কাছ থেকে অপচিকিৎসার শিকার হয়ে এসে। দর্শক, আপনারা দেখছেন পিয়ারলেস কলেজ কানাডা এবং সেলেস্টিয়া একাডেমি দুবাই। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। হেলথ কেয়ার অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত দাস কথা। আমাদের সঙ্গে আছেন ডক্টর আসাফুজ্জোহা রাজ ভাই। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে এরকমের কোনো নিয়মের ভিতরে আপনারা আনতে পারেন কিনা, যে এই চিকিৎসা এত টাকা খরচ হয় বা এই চিকিৎসা এরকমের কোনো নিয়ম আছে কিনা? যেহেতু আপনারা বলেছেন যে সব ওষুধগুলো বা মেডিসিনগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সো সেখানে তো নিশ্চয়ই একটা দামের জায়গা আছে। একটি মূল্য নির্ধারণ করতে পারেন কিনা বা করেছেন কিনা বা আছে কিনা? এটি হচ্ছে ডিপেন্ড করে সেই ক্লিনিক কোন জায়গা থেকে ম্যাটেরিয়ালগুলি নিয়ে আসছে। আর যদি সহজ ভাষায় বলা যায়, যদি এটা অনস্ক্রিনে বলাটা ঠিক হবে কি, তা বলা যেতেই পারে। যেমন ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বা চায়না থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসি, সব ক্ষেত্রে দেখা যায় সব কিছু প্রোডাক্ট হতে এখানে কিছু সমস্যা হতেই পারে, যে একটা ফিলিং করেছি লম্বা টাইম স্থায়িত্ব হচ্ছে না।
আবার অনেকেই দেখা যায় মেটাল ফিলিং ব্যবহার করে, দেখতে হাঁ করলে সিলভার কালার দেখা যায়, দাঁতের সাথে ম্যাচ করে না। এই ধরনের ফিলিংয়ের দাম অনেক ক্ষেত্রে একটু কম হতে পারে। বাট যেমন কসমেটিক ফিলিং এখন আমরা যেটা করে থাকি একদম হুবহু দাঁতের কালার সাথে মিলে যায়, সেগুলি কিছুটা কস্টিং হয়ে যায়। এটা একটা ডিপেন্ড করে কোন দেশ থেকে আমরা কোন কোয়ালিটির ম্যাটেরিয়াল নিয়ে আসছি, পাশাপাশি আমার চেম্বারের ফ্যাসিলিটি কতটুকু দিচ্ছি, আমি কি প্রত্যেকটা রুগীর জন্য রুগীর হাইজিন মেনটেন করার জন্য নিশ্চিত করছি কিনা, যে প্রতি ইনস্ট্রুমেন্ট ওয়ান টাইম ইউজ করছি কিনা, আমাদের রোগ জীবাণুকরণ মুক্ত ব্যবস্থাটি কেমন আছে, এই সব কিছু ডিপেন্ড করার পরে কিন্তু এই যে ফিলিংয়ে যে বা রুট ক্যানালের বা অন্য চিকিৎসার যে খরচটি সেটা এর উপর নির্ভর করে। না, সাধারণত একজন ডেন্টিস্টের কাছে যখন আমি মনে করছি যে আমার একটি দাঁতে ব্যথা হয়েছে, আমি ডেন্টিস্টের কাছে গেলাম, আমার তো এইটুকু আমি আগে থেকে যদি জানতে পারি যে আমার এই ধরনের অসুখ হলে এত টাকা খরচ হবে। যেমন আমি মনে করছি যে একটা অপারেশন করতে গেলে একটা হসপিটালে গেলে বলছে যে ওটি চার্জ 10,000 টাকা, তাদের একটা লিস্ট থাকে। আপনারা এরকমের কোনো লিস্ট তৈরি করতে পারবেন কিনা বা করা সম্ভব কিনা? এই মুহূর্তে এটা সম্ভব হয় না, এই কারণেই কারণ আমাদের বাংলাদেশে এই ডেন্টিস্ট্রির যে আধুনিকায়ন এটা খুব বেশি সময়ের না। এইটুকু আমরা কনফার্ম করে বলতে পারি বা দায়িত্ব নিয়ে বলতে পারি যে শুরুতেই যদি সে চিকিৎসা নেয়, যেমন আপনি বলছেন তাদের ব্যথা শুরু হয়ে গেলে কিন্তু তাকে রুট ক্যানাল করতেই হবে। আর তার এই ব্যথা শুরু হওয়ার আগে কত শুরু হয়েছিল এটা কিন্তু তাকে অলমোস্ট আমাদের যে গবেষণা বলছে তাকে কিন্তু 6 মাসের বেশি সময় দেয় যে তুমি ফিলিং করিয়ে নাও, ফিলিংয়ের গর্ত হয়েছে। বাট আমরা সেখানে যাই না ব্যথা না হওয়া পর্যন্ত। ব্যথা হয়ে গেলে খরচ একটু বেড়েই যায়। তবে একটি ভালো জায়গাতে উন্নত চিকিৎসা পেতে গেলে একটি রুট ক্যানাল ক্যাপ এবং রুট ক্যানাল কিন্তু আপনার ক্রাউন করতে হয়। পুরো সিস্টেমটাই কিন্তু ইচ্ছা করলে ডাক্তার 15,000 টাকা মানে মিনিমাম 15,000 টাকা রাখতেই হয়, কারণ রুট ক্যানালের ভিতরে কিছু জিনিস ভরতে হয়, সেগুলো বাইরে কিনতে হয়। এই ক্যাপটা যে করা হয় ক্যাপের কোয়ালিটিটা অনেক কিছু মেনটেন করতে হয় যাতে ওই দাঁত দিয়ে সব কিছু খেতে পারে। সব কিছু নিশ্চিত করে ভালো করতে গেলে অ্যাটলিস্ট একটা ডাক্তারের মনে হয় 15,000 টাকার মতো খরচ হয়ে যেতে পারে আর কি একটা রুট ক্যানাল ক্যাপ করার পিছনে। বাট যে ফিলিং করতো, ফিলিং কিন্তু সহনীয় পর্যায়ে করে ফেলতে পারতো। ফিলিং হয়তো সে 1500 টাকার মধ্যে ফিলিং করে ফেলতে পারতো, বাট সেটা করেনি বলেই কিন্তু তাকে এই রুট ক্যানালের মতো ব্যয়বহুল চিকিৎসায় যেতে হচ্ছে। চিকিৎসার ব্যয়ভার কিভাবে আপনি নিজেই সংকোচন করতে পারেন বা কিভাবে ধরে রাখতে পারেন সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জোহা রাজ। আমরা আলোচনা করছি যে মাড়ির রক্তক্ষয় হয় মাড়ি দিয়ে, যে এই রক্তক্ষয়ের কারণ কি এবং কি কি করলে এই রক্তক্ষয় থেকে নিজেকে উপশম করা যায়। মাড়িতে রক্ত পড়াটি খুব কমন, আমাদের ফ্যামিলিতে দেখবো কারো না কারো মাড়িতে রক্ত পড়ছে, ব্রাশ করতে গেলে রক্ত বের হচ্ছে, কিছু খেতে গেলে রক্ত দেখতে পাচ্ছে। মাড়ি দিয়ে রক্ত পড়ার মেন কারণ হচ্ছে দুইটি। একটি হচ্ছে লোকাল বা স্থায়ী কারণ, আমরা যদি ঠিকমতো দাঁত ব্রাশ না করি, যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকে ঠিকমতো ফ্লস না করি, তাহলে এই দাঁতের গোড়ায় প্লাগ বা পাথর বলি, পরবর্তীতে পাথর জমে এক ধরনের মাড়িতে প্রদাহ হয়, সেখান থেকে মাড়িতে রক্ত পড়তে পারে। এটিই হচ্ছে মাড়িতে রক্ত পড়ার প্রধান কারণ। আর অল্প কিছু কারণ রয়েছে সিস্টেমিক কারণ, মানে দেহের রোগের কারণে মাড়িতে রক্ত পড়ছে। আমরা এখন ওরাল ক্যান্সারও বলছি, যে এইটা দীর্ঘমেয়াদী হলে আসলে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ, ওরাল ক্যান্সার কিন্তু এখন গবেষণা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে শরীরে যত জায়গায় ক্যান্সার হয় তার মধ্যে তৃতীয় অবস্থানে মানে 3 নম্বর অবস্থানে কিন্তু ওরাল ক্যান্সারের অবস্থান, এত বেশি ভয়াবহ দিক। আর এটি হওয়ার পিছনেও কিন্তু আমি বারবারই বলবো আমাদের অবহেলা বা উদাসীনতার কারণে। কারণ শরীরে অন্যান্য যে ক্যান্সার হলে সহজে কিন্তু বোঝা যায় না বা দেখা যায় না, বাট মুখের মধ্যে কিন্তু জানান দিয়ে ক্যান্সার হয়। আমরা বাইকের অ্যাক্সিডেন্ট বলি, গাড়ির অ্যাক্সিডেন্ট বলি, বিভিন্ন জায়গায় কেউ পড়ে যে দুর্ঘটনা, দাঁতে আঘাত লাগলে করণীয়। দাঁতে আঘাত লাগলে একটি হচ্ছে তাৎক্ষণিক সমস্যা। দাঁত কী হতে পারে? একটু দাঁতটা ভেঙে যেতে পারে, অথবা দাঁত নড়ে যেতে পারে, অথবা দাঁত পড়ে যেতে পারে। এই তিনটার যে কোনো একটি হতে পারে। তো যাদের দাঁত ভেঙে যায় সেক্ষেত্রে এই তিনটির ক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাইমারি ম্যানেজমেন্টের পর তার অন্য কোথাও কেটে গেছে বা ব্লিডিং হচ্ছে, সেগুলিকে ম্যানেজমেন্ট করার পরই যত তাড়াতাড়ি পারেন দাঁত চিকিৎসাটা করতে হবে। যদি দাঁত ভেঙে যায় কিন্তু দাঁতে ব্যথা নেই, দাঁত শিরশির নেই, সেই দাঁতকে খুব সহজেই কসমেটিক ফিলিংয়ের সাহায্যে ওই ভাঙা পাটটিকে সুন্দর করে আবার তৈরি করে দেওয়া যায়। ডাক্তার ইচ্ছা করলে এটা একদিনেই পারে। আর যাদের দাঁত ভেঙে যে ভিতরের মজ্জা, যাদের ভিতর থেকে রক্ত চলে আসে, মজ্জা এক্সপোজড হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব দ্রুতভাবেই রুট ক্যানাল করে ক্যাপ করে তাদেরকে সুস্থ করে নিতে হবে। যাদের দাঁত নড়ে যায় তাদের এক্সরে করে দেখতে হয় এই নড়াটা কি আসলে তাদের রুটের আর হাড়ের সাথে সংযুক্তি নষ্ট করে নড়ে গেছে নাকি তাদের ভিতরকার রুট ভেঙে গেছে। যদি ভিতরের রুট ভেঙে যায় তাহলে ভাঙার উপরে ডিপেন্ড করে চিকিৎসা করতে হয়। আর যদি শুধু নড়ে যায় তাহলে দাঁতকে পাশের দাঁতের সাথে জয়েন্ট করে আমরা লাগিয়ে রাখি, কিছু ফলো আপে রাখলে দাঁতটিও শক্ত হয়ে যায়। আর দাঁত একদম পড়ে যায়, পড়ে মানে হাতে চলে আসে দাঁতকে উঠে, তাহলে চিন্তা করতে হবে দাঁতটিকে তাড়াতাড়ি খুঁজে হতে হবে। সে নাও পাই তার সাথে যে আছে দাঁতকে খুঁজে বের করতে হবে কোথায় আছে, খুঁজে একটু ট্যাপের পানিতে ধুয়ে সেটিকে 2টা জায়গায় রাখতে হবে।
একটি হচ্ছে যার পড়ে গেছে সেই রুগীর যদি কনসিয়াস মানে যদি জ্ঞান থাকে তাহলে তার জিবার নিচে অথবা চোয়ালের ভিতরে দাঁতটিকে রাখতে হবে, অথবা এটার কারণ কি যদি একটু বলেন। হ্যাঁ, এই কারণটা বলছি, আরেকটা মিডিয়া বলেই কারণটা বলছি। অথবা এটা যদি না করতে পারে সে, তাহলে আমি দেখবো আশেপাশে করে দুধ পাই কিনা, গরুর দুধ পাই কিনা, ওটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। একান্তই না পারলে স্যালাইন, নর্মাল স্যালাইন যে খাবার স্যালাইন পাই, ওটা কেটে ওর স্যালাইনের মধ্যে ভিজিয়ে আনতে হবে। কারণ ওই দাঁতে একটি প্রাণশক্তি থাকে। আমরা বলি যে যত দাঁতের সময় ডাক্তার আনতে হবে, অ্যাটলিস্ট 12 ঘন্টা পর্যন্ত যদি এভাবে প্রিজার্ভ করে রাখতে পারে, তাহলে ওই দাঁতটি কিন্তু আবার যে বসিয়ে দিই আমরা, সে কিন্তু আবার শক্ত হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এটা আসলে জানতাম না, কিন্তু যদি একটু বলতেন, একটা প্রশ্ন করেছিলাম কেন রাখতে হয়। হ্যাঁ, এটাই বলছি, দাঁতকে জীবিত রাখার জন্য। দাঁত যদি ড্রাই থাকে বা শুষ্ক জায়গায় থাকে, দাঁতটি মরে যাবে, তখন আর দাঁতটিকে বসালেও অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। মানে 12 ঘন্টা সর্বোচ্চ টাইম, 12 ঘন্টার মধ্যেই এই 3টা মিডিয়া বললাম। আমি আবার বলি, সবচেয়ে ভালো মুখের জিবার নিচে অথবা চোয়ালের ভিতরে দাঁতটিকে বসিয়ে রেখে ক্লিনিকে আনা, অথবা দুধের মধ্যে ভিজিয়ে, অথবা নর্মাল স্যালাইনের মধ্যে ভিজিয়ে যদি আনতে পারে, তাহলে এই দাঁতটিকে খুব সহজে ওই আবার আগের অবস্থানে বসিয়ে দিয়ে দাঁতকে শক্ত করা যায়। আমরা আলোচনা করছিলাম দাঁতের যত্ন নিয়ে। আমরা একটু জানতে চাই যে দাঁত সুন্দর রাখার বা সুস্থ রাখার কয়েকটি উপায়। জাস্ট শুধু সবসময় যেটা বলে থাকি আমরা 4টা বিষয়। একটি হচ্ছে নিয়মিত নিয়ম জেনে দাঁত ব্রাশ করা। নিয়মিত বলতে বোঝাই সকালে নাস্তার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট ধরে ভালো কোনো ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট এবং নরম টুথব্রাশের মাধ্যমে দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার করা। সেকেন্ড কথা, যাদের দাঁতের ভিতরে খাবার ঢোকার প্রবণতা রয়েছে, তারা টুথপিক বা কাঠি দিয়ে দাঁত খোঁচাখুচি না করে বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ সংগ্রহ করে নিয়ম জেনে ওই ফাঁকাগুলিকে রাত্রে একবার পরিষ্কার করে রাখতে হবে। থার্ড কথা, আমরা মিষ্টি জাতীয় খাবারকে কমিয়ে দিয়ে সারা বছর আমাদের বাংলাদেশে স্বাস্থ্যবান্ধব পুষ্টিকর শাকসবজি পাওয়া যায়, সেগুলিতে বেশি উৎসাহিত হব। কারণ মিষ্টি শুধু মুখের শত্রু না, সারা দেহের শত্রু। মিষ্টি জাতীয় খাবারকে কমাতেই হবে, বিশেষ করে চিনির তৈরি খাবার। আর লাস্ট কথাটি হচ্ছে, ব্যথা হোক বা না হোক, কষ্ট হোক বা না হোক, বছরে অন্তত 2বার, একান্তই না পারলে অন্তত 1বার কোনো বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো মুখের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে। এই 4টি যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের মুখের সিংহভাগ রোগকেই আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারবো। অনেক চমৎকার আলোচনা করছিলাম। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। দর্শক বলতে চাই যে আমাদের মুখের মধ্যকার যত্নে কোনো অবহেলা করা যাবে না। কারণ মুখ হচ্ছে শরীরের সবচেয়ে বড় প্রবেশদ্বার। এখানে যদি কোনো অসুখ হয়ে থাকে বা কোনো অসুস্থতা হয়ে থাকে, আমাদের দেহ ভালো থাকবে না। সুতরাং নিয়ম জেনে নিয়ম মেনে মুখের পরিচর্যা করবেন, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই টেলিভিশন আসার জন্য এবং মূল্যবান উপদেশ আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন নোশন টিভির হেলথ কেয়ার অনুষ্ঠানে। আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।